সে দূর হয়ে যেত যখন বাসায় যেয়ে দেখতাম আমার সন্তানটা পড়াশোনার জন্য বই নিয়ে বসে আছে। ছেলে তো বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, তাই স্কুলের সকল স্যার ম্যাডামরা বলল তাকে সায়েন্স দিয়ে দিতে। বাবা, একটা সন্তানকে সায়েন্সে পড়াতে গেলে যে কি খরচ সে শুধু সেই বাবা মাই জানে যে তার সন্তানকে সায়েন্সে পড়ালেখা করায়। 3-4টে স্যারের কাছে পড়াতে হতো, কি করে যে টাকা জোগাড় করতাম আমি নিজেও জানতাম না। এমন অনেক দিন গেছে যেখানে আমি সারাদিন না খেয়ে সেই টাকা জমিয়ে আমি আমার সন্তানের স্কুল কলেজে দিয়ে এসেছি। হঠাৎ করে দেখলাম কি একটা ভাইরাস এসে গেছে, সব কিছু বন্ধ হয়ে গিয়েছে, স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেছে। একদিন আমার ছেলে আমার কাছে এসে বলতেছে, বাবা আমার একটা ফোন লাগবে। আমি বলতেছি, কেন রে বাপ, গরিবের সংসারে আবার ফোন কি হবে? বলতেছে স্কুল কলেজে নাকি ইন্টারনেটে ক্লাস হচ্ছে, ওইগুলো সে না করলে অনেক পিছিয়ে যাবে। তখন আমার কাছে গচ্ছিত মাত্র 3,000 টাকা ছিল। বাকি 7,000 টাকা জোগাড় করতে যে আমার মাথার ঘাম পায়ে চলে গিয়েছিল। তারপরে আমি 10,000 টাকা দিয়ে আমার ছেলেকে একটা ফোন কিনে দিয়েছিলাম। বেশ ভালোই চলে যাচ্ছিল। একদিন সারাদিন কাজ করার পর যখন বাসায় ফিরছি তখন দেখি বারান্দায় বসে আমার ছেলেটা ফোন নিয়ে কি একটা করছে, আর জন্য একা একা কথা বলছে। আমি যে বলতেছি, কী রে বাপ তুই এভাবে একা একা কথা বলতেছিস কেন? তখন সে বলতেছে, বাবা একটা ভালো গেম খেলতেছি, বেশ মজা পাচ্ছি, সারাদিন তো পড়াশোনা করলাম তাই এখন একটু গেম খেলি। আমি বলতেছি, সারাদিন হয়তো পড়াশোনা করে, এখন একটু গেম খেলুক। তারপর থেকে বাবা যতগুলো দিন আমি পার করেছি, যতগুলো দিন পরিশ্রম শেষে আমি বাসায় ফিরতাম, দেখি আমার ছেলে বারান্দায় বসে ওইভাবেই গেম খেলে যাচ্ছে। মনে করতাম হয়তো সারাদিন পড়েছে তাই রাত্রে একটু গেম খেলছে। একদিন এলাকার সবার কাছে শুনলাম আমার ছেলে নাকি সারাদিন গেম খেলে। ভেবেছিলাম স্কুল হয়তো বন্ধ, পড়াশোনার চাপ হয়তো কম, তাই হয়তো ছেলে একটু গেম খেলে। এই করতে করতে ভাইরাসটাও চলে গেল, এদিকে কসিংও খুলে গিয়েছে। লাস্ট 2 মাস ধরে সে কসিং করছে। এই তো 4 দিন আগে কসিং থেকে আমার কাছে ফোন করা হয়। কসিংয়ের স্যার আমাকে বলছে যে, আঙ্কেল আপনার ছেলের কি হয়েছে? আপনার ছেলে আমাদের কসিংয়ের সব থেকে ভালো স্টুডেন্ট ছিল, আর এখন তাকে দেখলে মনে হয় সে আমাদের কসিংয়ের সব থেকে খারাপ স্টুডেন্ট। একটা পড়াশোনাও করে আসে না, একটা পড়াশোনাও পারছে না। এই কথাগুলো শোনার পর আমার আর শরীর কাজ করছিল না। আর সব থেকে শেষে সেই কসিংয়ের স্যার আমাকে কি বলেছিল জানো? সেই কসিংয়ের স্যার আমাকে বলতেছে আমি নাকি 2 মাসের টাকা দিইনি। বিশ্বাস করো বাবা, শত কষ্ট হলেও মাসের 1 তারিখে আমি কসিংয়ের টাকাগুলো দিয়ে দিয়েছি। তারপরে আমার ছেলের বন্ধুর কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম সে কসিংয়ের টাকা না দিয়ে সেই টাকা দিয়ে নাকি গেমের পিছনে খরচ করে ফেলেছে। বাপ, এই কথাটা শোনার পর আমার না বেঁচে থাকার মতো কোনো ইচ্ছা আর ছিল না। মনে হচ্ছিল পৃথিবীর সব থেকে বড় ব্যর্থ বাবা হয়তো আমি, যে তার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারলো না। বা 3 থেকে 4 কিলোমিটার রিক্সায় করে যদি কাউকে বয়ে নিয়ে যাওয়া হয়, সেইখানে 10টা টাকা পাওয়া যায়, তাহলে বোঝো বাপ কতটা কষ্ট 1 কিলোমিটার রাস্তা যদি রিক্সা চালাও তুমি। রক্ত বিক্রি করে টাকা ইনকাম করাও না এর থেকে অনেক সহজ। আমার ছেলেকে আমি অনেক ভালোবাসি, তাই ওকে আমি কিছু বলতে পারিনি বাবা। আমি এখন কি করব? আমার তো এইভাবে রাস্তায় হাই হাই করে বেড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। তাই তোমাদের মুখে যখন শুনলাম এই গেমটার কথা, তাই তোমাদের বকে ফেলেছি, আমাকে মাফ করে দিও। দেখো, এই কথাগুলো শোনার পর আমার খুব খারাপ লাগছিল। তাই সকল গেমারদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। এভাবেই হয়তো প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে আমাদের শত শত বাবা মা। তারপরে হয়তো সন্তানের প্রতি ভালোবাসার জন্য কিছুই বলতে পারছে না তাদের আদরের সন্তানকে। আর সেই আমরা প্রতিনিয়ত কি করে যাচ্ছি? বাবা মার দুর্বলতার সুযোগ নিয়ে প্রতিনিয়ত তাদেরকে ঠকিয়ে যাচ্ছি। বিশ্বাস করো, এতে আমাদের বাবা মাকে ঠকানো হচ্ছে না, বরং সবথেকে বেশি ঠকাচ্ছি নিজেরা নিজেদেরকে। আজকে তোমরা টপ আপ করছো বলে কয়েকটা বন্ধু হয়তো তোমাদের দেখে হাতে তালি দিচ্ছে আর বলছে, দেখ এই ছেলেটা সব ধরনের ড্রেস নিয়ে নিচ্ছে। কিন্তু তোমরা এটা কি খেয়াল করে দেখেছো যে তুমি তোমার বন্ধুদের খুশি করতে যে বাবা মাকে কষ্ট দিয়ে ফেলছো? কিন্তু বিশ্বাস করো, তুমি সব থেকে বেশি পস্তাবা কখন জানো? যখন দেখবা এই গেমটা খেলতে তোমার আর একদম ভালো লাগতেছে না। আজ থেকে 3 থেকে 4 বছর পর এই গেমটা খেলতে তোমার সব থেকে বেশি ঘৃণা লাগবে। তখন যখন মনে পড়বে যে বাবা মার কত ঠকিয়ে তুমি এই গেমের পিছনে টপ আপ করে টাকা নষ্ট করেছো, তখন সেই পাপবোধটা, তখন সেই কষ্টটা তোমার ভিতরে যে পরিমাণ কাজ করবে তার তুমি কখনোই ভুলতে পারবা না। কারণ বন্ধুরা, কোনো গেম কিন্তু চিরদিন স্থায়ী হয় না। এই গেমটা আজকে তোমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে, একদিন দেখবা এই গেমটা তোমার কাছে সব থেকে বেশি খারাপ লাগছে। কিন্তু মাঝখান থেকে এই গেমের পিছনে যেই তুমি 3 থেকে 4টে বছর সময় নষ্ট করবা, সেই সময়টা তুমি কোনোদিনও ফিরে পাবা না। ততদিনে দেখতে পারবা তোমার জীবন থেকে বেশ কয়েকটা বছর হারিয়ে ফেলেছো, যেই বছরের ঘাটতি তুমি আর সারা জীবনেও তুলতে পারবা না। দেখবা সেদিনও সেই বন্ধুগুলো তোমাকে টপ আপ করা দেখে যারা তালি দিত, তারা আজও তোমার অসহায় অবস্থা দেখে তালি বাজাচ্ছে। তোমরা না তোমাদের লোল ভাইয়াকে ভালোবাসো? বিশ্বাস করো, তোমাদের এই লোল ভাইয়ার গেমের জন্য জীবনে কোনো ধরনের প্রভাব পড়েনি। না তার পড়াশোনায় খারাপ হয়েছে, না তার বাবা মা কষ্ট পেয়েছে, না তার চারপাশের মানুষ তাকে খারাপ বলে চেনে।
গেমটাকে বন্ধুরা আমি ভালোবাসার অবস্থান থেকে নিয়েছি, গেমটাকে আমার নেশায় পরিণত করিনি। আজকে আমার কথাগুলো তোমার কাছে হয়তো জ্ঞানের বাণী বলে মনে হতে পারে, কিন্তু 3 থেকে 4 বছর পরে মনে হবে, ইস, ওই দিন যদি লোল ভাইয়ের এই কথাগুলো মেনে চলতাম তাহলে আজকে আমার এই খারাপ পরিস্থিতির সৃষ্টি হতো না। তাই আজকে সকলে মিলে আমরা একটা শপথ করব, প্রথমে আমাদের একটা ভালো মানুষ হতে হবে, তারপরে যে ভালো একটা গেমার হতে পারবো, ভালো একজন জাতিতে পরিণত হতে পারবো, ভালো একজন ছাত্র হতে পারবো। আর তারপরেও যদি মনে হয় আমি সব কিছু ঠিক রেখে অবসর টাইমে গেম খেলছি এবং তারপরেও আমার বাবা মা আমাকে বকছে, তাহলে তোমার বাবা মার সাথে আমি নিজে কথা বলবো, তাদেরকে আমি বোঝাবো যে গেম খেলাটা কোনো অপরাধ না। তাই বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো, কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে ফেলো আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও। আজকে আমি বিদায় নিচ্ছি টুয়েলভ লোল গেমের পক্ষ থেকে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাকে একটা যে মানুষগুলো ভালো আছে তাদেরকে অনেক ভালো রেখো। টাটা, বাই বাই।